a 40-year-old man comes up with a clutch. ম্যানুয়াল নয়ার গতকালকে যেই মাস্টার ক্লাস ম্যাচটা খেলছে, এরপরে মানে বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচ হয় নাই। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি যেটা মনে করি, দ্য ম্যাচ ওয়াজ বিটুইন ম্যানুয়াল নয়ার অ্যান্ড রিয়াল মাদ্রিদ। দেখেন, এখানে দুইটা দলই প্রচন্ড চান্স ক্রিয়েট করছে, প্রচন্ড চান্স মিস করছে। বাট রিয়াল মাদ্রিদ যেখানে আফসোস করবে যে তারা আটকায় গেছে টু এ সার্টেন ম্যানুয়াল নয়ার। এখন অনেকেই আমরা বেশ কিছুদিন আগে থেকেই দেখতেছিলাম যে ম্যানুয়াল নয়ারের মিস্টেক্স গুলো বারবার বারবার ইউসিএল এ আসতেছিল, বারবার তার বড় বড় মিস্টেক হচ্ছিল, সে মিস্টেক করতেছিল, এমনকি তার জায়গায় উরবিককে ফেলানো হচ্ছিল সেকেন্ড চয়েস গোলকিপার। বাট এক্সপিরিয়েন্সের জোরে তাকে আজকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে নামানো হয়েছিল। তো আজকে সেই যে মাস্টার ক্লাস পারফরমেন্সটা দিবে, এটা কোনো আহ, আন্দাজাই আন্দাজই কারো ছিল না। একেবারে আউট অফ নো ওয়ার সে একেবারে একটা মানে 9টা সেভ ইন আ ইউসিএল কোয়ার্টার ফাইনাল ইজ সামথিং এলস। মানে আপনি আহ, আপনার ক্লাস যদি ওইরকম লিজেন্ডারি না হয়, আপনি 40 ইয়ার্স ওল্ডে এসে এরকম মাস্টার ক্লাস পারফরমেন্স দিতে পারবেন না। আপনি যদি ম্যানুয়াল নয়ার না হন, আপনি যদি ইকার ক্যাসিয়াস না হন, আপনি যদি কর্তুয়া না হন, এই বয়সে এসে ক্লোজ টু 40 এসে আপনি এই পারফরমেন্স দিতে পারবেন না। মানে গোল কিপিং এর সংজ্ঞাটা তিনি চেঞ্জ করে দেখুন। দেখেন, তার ইনফ্লুয়েন্সে কিন্তু বাংলা এখন পুরো ফুটবলে একটা ওই সুইপার কিপিং এর যে ধারণাটা এটা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, একটা সময় ছিল ম্যানুয়াল নয়ারের যখন সুইপার কিপিং করে খুব ভালো করতে পারতো। বাট এখন এখন 40 বছর বয়সের একটা গোলকিপার যখন তার বক্স ছেড়ে এসে সে বক্সের থেকে আরো 10, 15, 20 ইয়ার্স এসে সেখান থেকে বল নিয়ে আবার সেই বলটাকে আবার সার্কুলেট করার চেষ্টা করতেছেন, সার্কুলেট করতেছেন, তখন দ্যার ইজ সামথিং ইজ যেটা পৃথিবীতে মনে হয় না এখন কোনো গোলকিপার করতে পারে। হ্যাঁ, তো সার্টেন এই এই নয়ার বা ম্যানুয়েল নয়ার আর মনে হয় না আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের জেনারেশনে আর কোনো সময় দেখবে। এবার আসি ম্যাচে ম্যাচে কেন রিয়াল মাদ্রিদ হারলো, তার সবচেয়ে বড় কারণ তো বললামই যে ম্যানুয়াল নয়ার। বাট এছাড়াও গোলগুলো কেন কনসিড করলো, হ্যাঁ, রিয়াল মাদ্রিদের গোল কনসিডের পিছনে সবচেয়ে বড় দায় রিয়াল মাদ্রিদের নিজেদের প্লেয়ারের। দেখেন, প্রথম মিনিট থেকে ইট ওয়াজ ক্লিয়ার যে বায়ার্ন মিউনিখ, বায়ার্ন মিউনিখ প্রচন্ড প্রেস করবে, প্রচন্ড কাউন্টার দিবে। দেখেন, বর্তমান কারেন্ট ওয়ার্ল্ডে মাত্র দুইটা গোল এমন আছে যারা কিনা 300+ গোল করছে। এর মধ্যে একটা বার্সেলোনা, একটা বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের স্পষ্ট ছিল যে তারা প্রথম মিনিট থেকে ক্রস করবে, প্রথম মিনিট থেকে প্রেসার, প্রেসার এন্ড প্রেসার। দেখেন তারা কতটা ডেসপারেট ছিল এবং কতটা প্রেসিং খেলছে। অফ দ্য বল তাদের ব্যাকলাইন হইতো 3 ব্যাক, এবং অন দ্য বল তারা ব্যাকলাইন করতো 4 ব্যাক উইথ দ্য 2 উইং ব্যাকস। বাট যখন তারা অফ দ্য বল খেলতেছে, তখন আপনার 2 উইং ব্যাককে আপনি একেবারে মাঝ মাঠের পরে দেখবেন। মানে রিয়াল মাদ্রিদের যে হাফ, সেই হাফে আপনি তাদেরকে অল দ্য টাইম পাবেন, এবং সেইখান থেকে তারা বারবার বল ওই বক্সের আশেপাশে সার্কুলেট করার চেষ্টা করতেছিল। তাদের প্রত্যেকটা টাচ, প্রত্যেকটা পাস অ্যাকুরেট যাচ্ছিল। দ্য ল্যাকিংস ওয়ার অনলি ফিনিশিং। বায়ার্ন মিউনিখ যদি ফিনিশটা করতে পারতো ঠিক সময় মতো, তাহলে বায়ার্ন মিউনিখ আজকে 4টা কিংবা 5টা গোল দিতেই পারতো, এবং ইট ওয়াজ জাস্টিফাইড। যদি তারা 4টা 5টা গোল দিত, তাহলে তারা তাদের সেই সংখ্যাটা জাস্টিফাই হইতো। কিন্তু আপনার গ্যাভাবলি বলেন, রিয়াজ যদিও প্রথম হাফেই গোলটা দিয়েছিল, বাট তারপরও সে মাল্টিপল চান্স মিস করছে। আপনি যখন সেকেন্ড হাফে মুসিয়ালা নামছে, মুসিয়ালা চান্স মিস করছে। আপনি ফরওয়ার্ড লাইনের ওলিসেও পর্যন্ত চান্স মিস করছে। তো এইসব মানে আপনার গ্যানাব্রি তো 1v1 একটা মিস করছে। তো অনেকগুলো চান্স মিস করছে, সেগুলো যদি কনভার্ট করতে পারতো, তাহলে রিয়াল মাদ্রিদ ওয়াজ ডান এন্ড ডাস্টেড ইন দ্য ফার্স্ট হাফ। ফার্স্ট ইন দ্য ফার্স্ট লেগ না, ফার্স্ট হাফেই রিয়াল মাদ্রিদ ওয়ার ডান এন্ড ডাস্টেড। এখন দেখেন যে
আমি তো বললাম যে বায়ার্ন মিউনিখ ট্যাকটিক্যালি ওয়াজ ভেরি মাচ সাউন্ড, পজিশন ওয়াইজ বলেন, বলের কন্ট্রোল বলেন, বলের বলের তাদের নিজস্ব পজিশন বলেন, সবকিছুতে দে আর অন টপ অফ রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের ফিনিশিংটার কারণে তাদেরকে আজকে ডুবতে হয়েছে, এবং ডুবতে এই কারণে বলতেছি, তাদেরকে এলিয়েন্স এরিনা যেতে হবে শুধুমাত্র এক গোলের লিড নিয়ে, যেখানে প্রথম হাফেই খেলাটা ভাঁজ করে ফেলতে পারতো বায়ার্ন মিউনিখ। কিন্তু আবার আসি সেই ম্যানুয়াল নয়ের কাছে। দেখেন ম্যানুয়াল নয়ের কিভাবে আজকে বাস রিয়াল মাদ্রিদ কাটতে দিল। দেখেন সব সেভ কথা বাদ, যে নটা সেভ করছে, নটা সেভ, নটা সেভ তো নটা সেভ একটা সংখ্যা। সে তার থেকে আমি দুইটা স্পেসিফিক শট নিয়ে আমি গোল যে সেভ করছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। একটা ভিনিসিয়াসের, একটা এমবাপ্পের। দেখেন ভিনিসিয়াসেরটা 1v1 ওপেন নেট, সেখান থেকে শুধু ম্যানুয়াল নয়কে টপকাতে হবে, তাহলে গোল। আপনি যখন ভিনিসিয়াস, আপনার আপনাকে যখন মানুষ দেখতেছে, মানুষ নিশ্চিত থাকবে যে ভিনিসিয়াস উইল কনভার্ট ইট ইন্টু এ গোল। কিন্তু যখন আপনার অপোজিটে গোলকিপার হিসেবে থাকবেন নয়ার, দ্যার ইজ নো ডাউট যে সেখান থেকে দ্যার ইজ আ থিং যে সেখানে বল সেভ হইলেও হইতে পারে। দেখেন কি করছে, আপনার ভিনিসিয়াস জুনিয়র একেবারে ওপেন ছিল, একা একা ছিল, 1v1, সেখান থেকে যে ফিনিশিং দরকার ছিল। কিন্তু ম্যানুয়াল নয়ার, বিং ম্যানুয়াল নয়ার, সে তার অ্যাঙ্গেল গুলোকে ব্লক করছে, এবং অ্যাঙ্গেল গুলোকে ব্লক করার সাথে সাথে নয়ার এমন একটা চেষ্টা করছে যেন তাকে যেন পোস্টের বাইরে নিয়ে যাওয়া যায়, এবং পোস্টের বাইরে থেকে যেন তাকে শটটা নিতে বাধ্য করা হয়। দেখেন শর্ট ভিনিসিয়াস নিতই, সেটা বাধ্য ছিল শর্ট নিতই। কিন্তু নয়ার যে কাজটা করছে, তাকে চেষ্টা করছে যে যতটুকু সম্ভব পোস্টের বাইরে ভিনিসিয়াসকে নিয়ে যাওয়ার, এবং পোস্টের বাইরে যখন নিয়ে যেতে পারবেন, তখন আপনার শর্টের যদি অ্যাঙ্গেলও সৃষ্টি হয়, তাহলে সেটা গোল করে কনভার্ট করার যে অপরচুনিটিটা, সেটা কিন্তু আরো শর্ট হয়ে আসে। তো ওইটাই নয়ার চেষ্টা করছে, এবং নয়ার কিন্তু সাকসেসফুলি সেখান থেকে করতেও পারছে যে একেবারে চাপাই নিয়ে গেছে। চাপাই নিয়ে সেখান থেকে ভিনিসিয়াস যখন শর্ট নেই, দ্যার ইজ নো অ্যাঙ্গেল লেফট যে সেখান থেকে বল জালে ঢুকানো সম্ভব হবে। এবং পরেরটা আসেন যে আপনার ক্লিয়ার এমবাপ্পের একটা গ্রাউন্ডেড শট, পাওয়ারফুল শট, 40 বছর বয়সে এরকম রিফ্লেক্স, এরকম ফুটওয়ার্ক। আপনার মানে আপনি যদি লিজেন্ডারি ফুটবলার না হন বা লিজেন্ডারি গোলকিপার না হন, আপনার এইরকম রিফ্লেক্স আর এইরকম ফুটওয়ার্ক দেখা প্রায় অসম্ভব। মানে ওই শট যে গোল হবে না, এইটা এটা হয়তো বা কিলিয়ান এমবাপ্পেও চিন্তা করেন নাই। এবং আমি যখন দেখছি, তখনও আমি চিন্তা করলাম যে এটা কেমনে কেমনে সেভ করলো। পরে মানে ইট ওয়াজ সামথিং আনরিয়াল যে সে আজকে যে তার পারফরমেন্সটা ওয়াজ সামথিং এলস। হ্যাঁ, দেখেন রিয়াল মাদ্রিদ কোচও কিন্তু এই কথাটাই বলছে। দেখেন তিনি কি বলছেন, বললো যে যখন আপনি দেখবেন আপনার অপোজিশনের ম্যানুয়াল নয়ার বা গোলকিপার যখন ম্যান অফ দ্য ম্যাচ, দ্যাট মিনস রিয়াল মাদ্রিদ তাদের মানে অপোনেন্টের হাতে প্রচন্ড পরিমাণ টেস্টও করছে, টেস্টও করছে, স্টুটও নিছে, এটা তো কোনো সন্দেহ নাই। বাট আমাদের কপাল খারাপ যে আমরা জিততে পারি নাই। হ্যাঁ, এখানে সত্য যে তাদের কপাল খারাপ, কিংবা যদি রিয়াল মাদ্রিদের কপালটা খারাপ, তারা ম্যাচটা জিততে পারে নাই। বাট তারা কেন জিততে পারে নাই? তারা জিততে পারে নাই, তাদেরও ইকুয়ালি ভুল ছিল যে তারা ফিনিশিংটা করতে পারে নাই। তাদের মিডফিল্ডে কোনো কন্ট্রোল ছিল না যতক্ষণ পর্যন্ত আর্দা গুলার ছিল। আমার কাছে মনে হয়েছে আর্দা গুলার বেশ কিছুটা ট্রাই করতেছিল যে বলগুলোকে ভিতরে নিয়ে যাওয়ার যতক্ষণ তারা সে ছিল, ভিতরে বল নেওয়ার চেষ্টা চলছিল। হ্যাঁ, এমন না যে ভালভার্দে আসার পরে, সরি, বেলিংহাম আসার পরে ম্যাচটা গেম স্লো হয়ে গেছে। বাট হ্যাঁ, গেমটা স্লো হয় না, বাট গেমটা আমার কাছে মনে হয়েছে এর তখন তো অলরেডি আপনার কিলিয়ান এমবাপ্পে গোল দিয়ে দিয়েছিল। এরপরে তো বেশ কিছুক্ষণ আহ রিয়াল মাদ্রিদ তাদের ওই থ্রেডটা ক্রিয়েট করার চেষ্টা করতে পারতেছিল, বাট তারা গোলটা করতে পারছিল না। এবং গোল করতে না পারার সবচেয়ে বড় কারণটা ছিল যে তাদের জোন 14-এ বা বক্সের ভিতরে বল মানে পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই না পাওয়া। দেখেন আপনি যখন কিলিয়ান এমবাপ্পে আপনার আপনি যখন প্রেস করেন না, আপনি যখন ব্যাক আপনি যখন পিছনে আসেন না, আপনার যখন প্রেস ব্যাক করেন না, যখন আপনার টিম কাউন্টার অ্যাটাক খায়, তখন আপনি বুঝতে হবে যে আপনার আপনার কাছে বলগুলোকে আসতে হবে, এবং সেই বলগুলো দেওয়ার দায়িত্ব ছিল মিডফিল্ডের, এবং মিডফিল্ড ওয়াজ নো এনার। তো ভালভার্দে আজকে প্রচুর কষ্ট করছে, কিন্তু সে তাকে বারবার উপরে নিচে উঠতে হয়েছে, যার কারণে সে তার ফুল পটেনশিয়াল ম্যাচটা
আজকে খেলতে পারে নাই। যার কারণে মিডফিল্ডটাকেও আজকে রিয়াল মাদ্রিদে খুঁজে পাওয়া যায় নাই। অন্যদিকে আপনি যদি বায়ার্ন মিউনিখের মিডফিল্ডটা দেখেন, কাজ জ্ঞানাবৃ থেকে শুরু করে যারাই খেলছে চমৎকার ফুটবল খেলছে এবং তারা পুরো একেবারে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে একবার পুরো আহ, গায়েব করে ফেলছে। আর সেখানে যখন আপনার গায়েবের কথা বলবেনই, তখন সার্টের মাইকেল ওয়েসের কথা আপনাকে বলতেই হবে। হোয়াট আ প্লেয়ার হি! আজকে কারের আজকে পুরো একেবারে ওন করে মানে পকেট করে রাখছিল। যতক্ষণ মানে কারেরাস কিছুই করতে পারছিল না। হি হ্যাজ নাথিং টু ডু। হ্যাঁ, আপনার ওলিসের সামনে কি বা করবে? মানে একটা প্লেয়ার এত ফ্লুয়েন্টলি বলগুলোকে নিয়ে নাটম্যাগ করে বল বের করে দিচ্ছিল, সেখান থেকে ক্রস বা পাস ক্রিয়েট করার চেষ্টা করতেছিল। আপনি কি আর করতে পারবেন? দেখেন, এছাড়াও দুটো যে গোল বা রিয়াল মাদ্রিদ খাইছে, সে দুটো গোলেও কিন্তু সম্পূর্ণ ভুলটাই এই রিয়াল মাদ্রিদের প্লেয়ার। দেখেন, প্রথম গোলটা কিভাবে আসলো? প্রথম গোলটা আসলো ভিনিসিয়াসের একটা ভুল পাস থেকে, সেটা ওলিসের গায়ে ডিফ্লেক্টেড হয়ে সেখান থেকে কাউন্টারটা সৃষ্টি হলো এবং সেখান থেকে আপনার লুইস ডিয়াজের কাম অ্যান্ড পুরো একটা ফিনিশ ছিল, সেখান থেকে গোল হলো। পরের গোলটা দেখেন, পরের গোলটা পাবলোভিচ তাদের কারারাস থেকে মিডফিল্ডে বলটাকে উইন করলো, সেখান থেকে পুরো গেমটা ক্রিয়েট হলো এবং সেখানে হ্যারি কেনকে আপনি এইসব ম্যাচে বাদ দিতে পারবেন না। এবং সেখানে আবার সেই হ্যারি কেন এসে একটা আউটসাইড অফ দ্য বক্স শুট নিল, তার গোল হয়ে গেল। এখন সেখানেই যে কথা যে লুলিন হয়তো বা সেগুলো কাছে করতে পারে নাই, সেখানে হয়তো বা এই আপনার কর্তুয়া থাকলে হয়তো বা সেই গোলটা সেভ হয়ে যেত। কিন্তু যেহেতু গোল হয়ে গেছে, যেহেতু কর্তুয়া নাই, সেহেতু কথা বলেও লাভ নাই। কিন্তু পুরো যে দুটা গোল খাইছে রিয়াল মাদ্রিদ, দুটা গোলের দায়ভার কিন্তু সম্পূর্ণরূপেই ছিল আপনার পুরো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের। মিডফিল্ড না থাকার কারণে আপনাকে আরো বেশি ভুগতে হয়েছে। আপনি শুধু এই পুরো ম্যাচে আমি মানে আমার কাছে মনে হয়েছে দুইটা প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে থ্রুআউট দ্য ম্যাচ যখন তারা মাঠে ছিল। একজন হচ্ছে আপনার আর্দা গুলার এবং দ্বিতীয় জন হচ্ছে আপনার, কেউ বলবে ট্রেন্ট আর্নল্ড, কেউ বলবে ভিনিসিয়াস জুনিয়র, কেউ বলবে কিলিয়ান এমবাপ্পে। বাট আমার কাছে মনে হয় এটা ট্রেন্ট আর্নল্ড, কারণ তার ডিফেন্ডিং যদিও ভালো না, কিন্তু তার অফেন্সিভ অ্যাটাকগুলো কিন্তু সে বেশ ভালো করতে পারছে। এবং দেখেন, যে একটা মাত্র গোল রিয়াল মাদ্রিদ দিতে পারছে, সেটাও কিন্তু সেই আলেকজান্ডার আর্নল্ডের একটা ক্রস থেকে সেখান থেকে গোল হয়েছে। এখন দেখেন, আবার সেই গোলেও নয়ার কিন্তু অলমোস্ট ওটা সেভ করে কিন্তু ছিল। তো ওই যে আর্নল্ড সেখান থেকে বারবার উপরে উঠে এসে বলগুলোকে ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিল, আর তার গুলার বলগুলোকে ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিল, প্লেয়ারকে পাচ্ছিল না, প্লেয়ারকে পেলেও ফিনিশিং গুলো প্লেয়াররা পাচ্ছিল না। এই সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ ওয়াজ নো ওয়ে নিয়ার ক্লোজ টু বায়ার্ন মিউনিখ। দেখেন, বায়ার্ন মিউনিখ যে পরিমাণ চান্স মিস করছে, সেই পরিমাণ চান্স দেখেন, লোরিন যদি সেভ করতো তাহলে আমরা বলতাম যে লোরিন খুব ভালো। লোরিনের কারণে বায়ার্ন মিউনিখ গতবার ম্যাচ জিততে পারে নাই। বাট লোরিন তো সেভ করতে পারে নাই, বা লোরিনটাকে সেভ করতে হয় নাই, বায়ার্ন মিউনিখ এগুলো মিস করছে, মিস চান্স। এবং আপনার নয়ারের যে সেভ গুলো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, নয়ার সেভ করছে, যার কারণে এগুলো জিততে পারে নাই। বায়ার্ন মিউনিখ মিস করছে, যে কোনো তারা লিডটাকে আরো বাড়াইতে পারে নাই। তো সেকেন্ড লেগে আমার কাছে মনে হচ্ছে এই রিয়াল মাদ্রিদ থাকে, তাহলে রিয়াল মাদ্রিদ একেবারে গায়ে হয়ে যাবে, একেবারে বিধ্বস্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তখন মানে মানুষের কাছে মুখ দেখাতেও পারবে না দলটা। আর এর উপরে দিয়ে তো কামাভিং তুয়ানোর তো সাসপেনশনে চলে গেল, কারণ তার বিরুদ্ধে দুইটা রেড ইউরো কার্ড আছে এবং যখন এসে পরে খেলতে পারবে না। তো আরো বিপদটা ডেকে আনছে। তো এরপরে আরবেলো কি স্টার্টিং ইলেভেন সাজায় সেটাও দেখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আর্দা গুলারকে না উঠিয়ে সেখানে যদি লুকাসকে লুকাসকে উঠিয়ে এবং সেখানে তাহিম দিয়াজকে এনে আহ, খেলানো হতো, তাহলে হয়তো রিয়াল মাদ্রিদের জন্য আরেকটু ভালো হতো। সেখান থেকে হয়তো আরেকটা গোল ক্রিয়েট হইতে পারতো। বাট এখানে মানে সাবস্টিটিউশন নিয়ে আরেকটু বেটার কিছু হইলেও হতে পারতো। তো এই ছিল খুব শর্ট একটা ভিডিও, যেখানে আমি শুধু একটা ম্যাচ নিয়ে আলোচনা করছি যে কিভাবে কি হয়েছে এবং কেন কেন হয়েছে। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।